নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তৃণমূল বলুন, ছিন্নমূল বলুন বা তোলামূল বলুন, যে কোনো একটা নামে ডাকতে পারেন। নির্মম মহিলা এবং তার ভাইপোর এই দলটিকে দল বলা ঠিক নয়, এটা একটা প্রোপ্রাইটারশিপ কোম্পানি। কিন্তু বর্তমানে তৃণমূল কয় প্রকার, এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিলে পরে আপনাদের আমি অবশ্যই আমার দিক থেকে পুরস্কার স্বরূপ শুভকামনা জানাবো। প্রত্যেকের জন্যই শুভকামনা রইল, স্পেশাল থ্যাঙ্কস থাকবে তাদের জন্য। যারা ভাবছেন তৃণমূল ক প্রকার, সেটা তো আমরা জানি। কালীঘাটপন্থী তৃণমূল আর বহুরূপীর নেতৃত্বাধীন তৎকাল তৃণমূল। হোল্ড ইউর ব্রেথ। আরও একটি তৃণমূলের উদ্ভব হয়েছে 24 ঘন্টা আগে, সে নিয়েই বলবো। তার আগে আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। ডাক্তার দিবসের দিন বিধাননগর মহকুমা হাসপাতালকে ডক্টর বিসি রায় সুপার স্পেশালিটি হসপিটাল হিসেবে নামকরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে খুব তাৎপর্যপূর্ণভাবে বলেছেন বিধানচন্দ্র রায় প্রসঙ্গে, যে বিধানবাবু সম্পর্কে তিনি বিস্তর পড়াশোনা করেছেন। জ্যোতিবাবুর এক উদ্ধৃতিকে সামনে এনে শুভেন্দুবাবু বলেছেন, জ্যোতিবাবু বলেছেন, যেখানে কাজ করতে যাচ্ছে দেখছি সবই তো বিধানবাবুর পরিকল্পনা। আর বঙ্কিম কটাক্ষ ছুড়ে দিয়ে তোলামূলের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন, যেখানেই হাত দিচ্ছি সেখানেই দেখছি কেলেঙ্কারি। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানেই দেখছি ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানে ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে, যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। ডক্টর বিধানচন্দ্র রায় তো বাংলার রূপকার। মনে আছে, নির্মম মহিলা ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে বলে দিয়েছেন 99% কাজ তিনি করে ফেলেছেন। মেগালোম্যানিয়ায় আক্রান্ত হলে মানুষের কি পরিণতি হয়, নির্মম মহিলাকে দেখে আপনারা সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন। 1 জুলাই ভিভিজি রামজি প্রকল্প চালু হলো। বিকশিত ভারত গ্যারান্টি ফর রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড আজীবিকা, ভিভিজি রামজি। অর্থাৎ মহাত্মা গান্ধী কর্মনিশ্চয়তা প্রকল্পের নাম বদল হলো। তাতে আরো অনেক কিছু তার আঙ্গিকে বদল হয়েছে। কেন্দ্র দিচ্ছে 60% টাকা প্রকল্পের, রাজ্য দিচ্ছে 40% টাকা। 100 বদলে 125 দিনের কাজ হবে। মাঠে বীজ বোনা এবং ফসল কাটার এই 2 মাস বাদ দিলে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন। কাজ চাওয়ার 15 দিনের মধ্যে কাজ না পেলে তাকে বেকার ভাতা দিতে হবে। আর কাজ শেষ হয়ে যাওয়ার 15 দিনের মধ্যে মজুরি না পেলে তাকে ক্ষতিপূরণ এবং সুদ পর্যন্ত দিতে হবে। মূলত গ্রামীণ পরিকাঠামো, জলাধার সংস্কার ইত্যাদি প্রকল্পকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যন্ত্রর বদলে শ্রমনিবিড় প্রকল্প যাতে রূপায়িত হয় সেটাই এই পরিকল্পনার মূল লক্ষ্য। প্রতিটি জেলায় একজন করে অম্বুডসম্যান থাকবেন এবং জিও ট্যাগিং থেকে শুরু করে অনলাইন মনিটরিং সবই চলবে। ইতিমধ্যে কেন্দ্র 8,500 কোটি টাকা বরাদ্দ করেছে, রাজ্য তার 40% 5,672 কোটি টাকা দেবে। অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ খবর।
তোলামূলের দুর্নীতির জন্য 100 দিনের কাজের টাকা দিচ্ছিল না কেন্দ্র, তা নিয়ে পিসি বাইপো চরম আর্তনাদ করেছেন। এবার দেখুন ডবল ইঞ্জিনের সরকার 125 দিনের গ্রামীণ কাজের প্রকল্প নতুন নাম দিয়ে শুরু হলো। 1 জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে 1,30,00,000 মাতৃশক্তির অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ট্রান্সফার করবে। এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে বাজেট মাননীয় অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত পেশ করেছেন বিধানসভায়, তাতে 8 মাসের জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। অবশ্যই তাৎপর্যপূর্ণ খবর। কিন্তু আজকে এই প্রতিবেদনে আসার আগে আরো দু একটা কথা বলি, মানে প্রতিবেদনের মূল বিষয়ে আসার আগে দেখুন, টলিপাড়ার গন্ডগোল কিন্তু থামছে না। ওই কনফেডারেশনের অস্তিত্ব অস্বীকার করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বলেছিলেন ওইসব কনফেডারেশন করবেন না, এটা ভালো হবে না। তারপরে টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী একটি তার সরকারি প্যাডে একটা নোটিশ জারি করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যখন পাপি অধিকারী, রূপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, হিরণকে দিয়ে একটা 4 সদস্যের বিধায়ক দল, তারা সব কিছু খতিয়ে দেখবে কিভাবে টলিপাড়ার হাল ফেরানো যায়, কোথায় কোথায় গলদ হয়েছে, কিভাবে আরও বড় বড় প্রোডাকশন হাউসকে এখানে আনা যায়, কাজের ক্ষেত্র প্রসারিত হয়, কাজের সুযোগ তৈরি হয়। সেখানে কনফেডারেশন নাম দিয়ে একটা ভূঁইপোর সংস্থা গজিয়ে উঠেছিল। তারা বলছিল তারাই শেষ কথা বলবে, পাপিয়াদি ছিলেন এর নেপথ্যে, কিন্তু দলের সভাপতি সেটা খারিজ করে দেওয়ায় তিনি পিছু কিন্তু হটেননি। তিনি আবার যে নোটিশটা ইস্যু করেছেন তার নিজের প্যাডে, আমি আপনাদের পড়ে শোনাই এবং আপনারা স্ক্রিনেও এটা দেখতে পাবেন। একদম সরকারি যে প্যাড তিনি ব্যবহার করেন তাতে, যতদিন পর্যন্ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অচল অবস্থা ঠিক মতো না কাটছে, ততদিন পর্যন্ত টালিগঞ্জ বিধানসভা ক্ষেত্রে বাংলা বিনোদন জগতের বিভিন্ন কার্যক্রমকে পর্যবেক্ষণ করা এবং মাননীয় বিধায়কের কাছে তা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট করার জন্য এটি অস্থায়ী কমিটি তৈরি করা হচ্ছে। কে কে আছে? কে পার্থকর, অতনু বোস, সোমনাথ ব্যানার্জি, উজ্জ্বল সরকার, পূর্ণেন্দু শেখর মল্লিক, সৈকত দাস এবং কাঞ্চনা মৈত্র। মাননীয় মুখ্যমন্ত্রী 4 জন বিধায়ককে দায়িত্ব দিয়েছিলেন, তারা সব খতিয়ে দেখবেন। পাপিয়া দেবী নিজের সরকারি প্যাডে কার্যত বিজ্ঞপ্তি ছাপিয়ে 7 জন প্রতিনিধির নাম, মোবাইল নাম্বার দিয়ে বললেন যে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট করবে এরা। আমি বুঝতে পারছি না হচ্ছেটা কি। কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ভুল বার্তা যাচ্ছে। আমি আশাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী সব দেখছেন, ঠিক সময় যেটা করার সেটা তিনি করবেন। আর একটা খবর প্রকাশিত হয়েছে 1 জুলাই, যে আমাদের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ দা দিল্লিতে গেছিলেন। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আসলে এই যে বিকশিত ভারত ডিভিজি প্রকল্প চালু হবে, সেখানে পঞ্চায়েত স্তরের লোকজনদের সহযোগিতা দরকার। কিন্তু জনরোষের ভয়ে বহু পঞ্চায়েতের কর্তা আর পঞ্চায়েত অফিস মুখ হচ্ছেন না, তাই অনলাইনে তাদের সাথে কথা বলবেন। এখন তো পঞ্চায়েত নির্বাচন সম্ভব না, 2023 হয়েছিল, 2028 পঞ্চায়েত হবে। কিন্তু যারা দায়িত্ব নিয়েছিলেন তাদেরকে তো কাজটা করতে হবে, তা অনলাইনে বৈঠক করবেন, সেটা করতেই পারেন। কিন্তু দিলীপবাবু পুরনো স্বয়ংসেবক, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন, এখন শুভেন্দুবাবুর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রকে আছেন। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং রেলমন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগতভাবে বৈঠক করা শুধু কি রাজ্যের উন্নতি, কেন্দ্রীয় প্রকল্পের সুষ্ঠু সম্পাদন,
নাকি এর পিছনে কোনো রাজনৈতিক অঙ্ক আছে? এই প্রশ্নটাও কিন্তু বিভিন্ন মহলে উঠছে। যাই হোক, এখন ছিন্নমূল তৃণমূল কয় প্রকার? পিসিভাইপো তৃণমূল মানে আদি তৃণমূল, কালীঘাটপন্থী তৃণমূল। বহুরূপীর নেতৃত্বাধীন একটা তৃণমূল, সেখানে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক আছেন। আবার লোকসভায় এনসিপিআই আছে, ওরাও তৃণমূল, ওরাও প্রতীক দাবি করছে। আর একটা তৃণমূল তৈরি হয়েছে, পিসির থেকে ভাইপো নিজেকে আলাদা করছেন। আবার শুরু হয়েছে এক ডাকে অভিষেক। আচ্ছা, যখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাল চলন, আচার ব্যবহার সবকিছু নিয়ে দলের মধ্যে প্রশ্ন উঠছে, এমনকি কালীঘাটপন্থী তৃণমূলের নেতারাও অভিষেকের চার্টার্ড বিমানে যাতায়াত, বৈভবে রাসফালন নিয়ে প্রশ্ন তুলেছেন। কুণাল ঘোষ সরাসরি বলেছেন, কুণাল বাবুর সঙ্গে অভিষেকের রীতিমতো বাগবিতণ্ডা হয়েছে। সুমিত রায়কে নিয়ে কুণাল বাবু তার ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, তখন অভিষেক পিসিমণির সামনে বলেছেন সুমিত রায়কে টার্গেট করার অর্থ হচ্ছে আমাকেই টার্গেট করা। কেন কুণালদা তুমি এসব বলছো? তুমি কি চাও আমি দল ছেড়ে চলে যাই, বা তোমরা আমাকে না রাখতে চাইলে আমি দল ছেড়ে চলে যাব? খুব গলা উঁচিয়ে কথা হয়, এবং সেই বাদানুবাদ ওখানে উপস্থিত সংবাদ মাধ্যমের কাছেও পৌঁছে যায়। তখন নির্মম মহিলা বেরিয়ে এসে বলেন বাবু কুল, কুণাল কুল, এখন দলের সংকট। তাহলে যে খোকাবাবুর বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক ক্ষোভ উগড়ে দিয়ে কালীঘাটের প্রতি তাদের এতদিনকার আনুগত্যকে চোখের পলক ফেলার আগে ভুলে গিয়ে ঋতব্রতর শিবিরে যোগ দিয়েছেন, যাদের মূলত ক্ষোভ অভিষেককে নিয়ে। যে কজন বিধায়ক সাংসদ এখনো দিদিমণির আঁচলের তলায় আশ্রয় নিয়েছেন, তাদের অনেকের ক্ষোভ ভাইপোর বিরুদ্ধে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমনও রাগারাগি করেছিলেন, নির্মম মহিলা ভ্যাঁ করে কেঁদে ফেলেছিলেন। কেন? সুপ্রিম কোর্টে মামলা হবে, আবার অভিষেক কপিল সিব্বলের যুগল বন্ধ। কল্যাণ বলেছেন আমি কি বানের জলে ভেসে এসেছি? আমি কি সওয়াল করতে পারি না? কিছু হলেই অভিষেক, কিছু হলেই কপিল মুখের উপর দিদিমণিকে কুকথা বলে দেন। কল্যাণের যে ধরনের বাচন ভঙ্গি, কখন প্রকৃতস্থ কখন অপ্রকৃতস্থ থাকেন সেটা নিজেই তিনি বোঝেন না। তো এমনভাবে কল্যাণ অ্যাগ্রেসিভলি বলেন, নির্মম মহিলা ধরে রাখতে পারেনি, ঝরঝর 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 করে কেঁদে ফেলেন। কিন্তু তাও তারা আছেন, কদিন থাকবেন দিদিমণির সঙ্গে জানি না। কিন্তু তাদেরও অনেকের ক্ষোভ অভিষেককে নিয়ে। এই যখন পরিস্থিতি, তখন অভিষেকের কি উচিত? চুপ করে বসে থাকা। কিন্তু পরিস্থিতি শান্ত হোক। একে কখনো সিআইডি, কখনো ইডি, কখনো কণ্ঠস্বরের নমুনা ও লেগেই আছে। মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে, মানুষ চাইছেই ফেরেববাজের জেল হোক। মানুষের অধৈর্য হয়ে যাওয়া স্বাভাবিক। এখন প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে, তাহলে এত ডাকাডাকি কেন? প্রমাণ থাকলে ধরে নাও, এটা মানুষের কথা। কিন্তু ওভাবে তো হয় না। আদালতকার্য তথ্য প্রমাণ সব থাকে, এবং আইন মানে তদন্তকারী সংস্থা কিভাবে তদন্ত করবে সেটা পাবলিক ঠিক করে দিতে পারে না। কিন্তু তাদের ক্ষোভের একটা বাস্তবতা আছে, যথার্থতা আছে। তাহলে এখন কি একটা রাজনীতিবিদ হলে কি করতেন? যে পরিস্থিতি আমার প্রচণ্ড প্রতিকূলে, আমি এখন চুপ করে থাকব, ঠিক সময়ে সুযোগে আমি আস্তে আস্তে আত্মপ্রকাশ করব। তো সেই সময় সুযোগ তো খোকাবাবুর সামনে নেই এখন, তাও তিনি বলছেন এক ডাকে অভিষেক। মানে তিনি রক্ষাকর্তা হিসাবে তৃণমূলের আবির্ভূত হয়েছেন। নির্মম মহিলা বিগত 50 দিন একটি বাক্য প্রেসকে বলেননি। দু একটি ফেসবুক লাইভ করেছেন, ব্যাস, তাতেই সীমাবদ্ধ। একটি শব্দ বলেননি সাংবাদিকদের, দেখাই করছেন না সাংবাদিকদের সঙ্গে। অভিষেক করছেন যখন যখন
সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করছেন নানা প্রশ্ন, সিআইডির দপ্তর থেকে বেরিয়ে, ইডির দপ্তর থেকে বেরিয়ে, দিল্লিতে সংসদ ভবন থেকে বেরিয়ে তিনি জবাব দিচ্ছেন তার মতো। কিন্তু আবার এক ডাকে অভিষেক, এ তো আর একটা তৃণমূল। কালীঘাট তৃণমূলের মধ্যেও তো বিভাজন, সেই পুরনো বিভাজন। আদি তৃণমূল, নব্য তৃণমূল। যখন তৃণমূল ক্ষমতায় ছিল, আদি তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদি অকৃত্রিম সব সঙ্গীরা ছিলেন, তাদের অনেকেই এখন ঋতর সঙ্গে গিয়ে ভিড়েছেন। আর নব তৃণমূলে ভাইপোর সঙ্গী সাথীরা ছিলেন। তাহলে নব তৃণমূল আদি তৃণমূলের ঝেঁটিয়ে চলে গেছে ঋতব্রতর দিকে সাংসদরা ন্যাশনাল স্টুডেন্টস পার্টি অফ ইন্ডিয়ায়। গুটি কয়েক যারা পড়ে আছেন তাদের মধ্যেও তো বিভাজন উস্কে দেওয়া হলো, একটাকে অভিষেক। অর্থাৎ অভিষেক এই সুযোগে দেখাতে চাইছেন যে নির্মম মহিলার বয়স হচ্ছে, তিনিই শেষ কথা, তিনিই তৃণমূল। যারা তৃণমূল করতে চান তার সঙ্গে থাকুন, নির্মম মহিলার সঙ্গে থাকার দরকার নেই। তাহলে ক প্রকার তৃণমূল, এই উত্তর দেয়া কিন্তু সহজ নয়। শুধু কালীঘাট তৃণমূল, বহুরূপী তৃণমূল বা ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দেয়া সাংসদদের তৃণমূল, এবার এক ডাকে অভিষেক আবার খোকাবাবু মঞ্চে অবতীর্ণ হলেন। দেখাতে চাইছেন ও কালীঘাটের পিসিমণির তৃণমূলটা তৃণমূল নয়, আমি শেষ কথা, আমাকে বলো, এক ডাকে অভিষেক, আমি থাকবো সবার সঙ্গে। তৃণমূল ছিন্নমূল হয়েছে, কিন্তু ভাইপোর তেজ, অহংকার, বাস্তব না বুঝতে পারার যে মানসিকতা, এক ছটাকও কমেনি। ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।